হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে রাসায়নিক বন্ধন জিনিসটা রয়েছে অর্থাৎ আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব এটা নিয়ে আয়নিক অথবা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড সেটা কী সেটা নিয়ে। তো প্রথমে আমরা জানবো যে রাসায়নিক বন্ধন জিনিসটা কী। রাসায়নিক বন্ধন হচ্ছে যে আমরা সবাই জানি যে যদি আমি একটা এলিমেন্ট নিই, ঠিক আছে, এবং বি এই দুটো পরস্পরের সঙ্গে কী হয়, পরস্পরের সঙ্গে যদি যুক্ত হয়ে কীভাবে যুক্ত হবে, একটা শক্তি দিয়ে যুক্ত হবে, তাই তো। অর্থাৎ শক্তি বলতে গেলে এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে। এই যে বন্ধন, অর্থাৎ আমরা রাসায়নিক বন্ধন বলতে গেলে পরে এই যে বন্ধন জিনিসটাকে আমরা বলবো কি একটা শক্তি। সেটা কেমন শক্তি? এই শক্তিটা হচ্ছে কি এই এ এবং বি এর মধ্যে মানে সংযোগ স্থাপন করবে, ঠিক আছে। অর্থাৎ এই শক্তিটা যদি না থাকতো তাহলে কী হতো না, এ আর বি একসাথে যুক্ত হতো না। তো এই যে এ এবং বি একসাথে যুক্ত হয়ে কী তৈরি করছে, আমাদের একটা নতুন যৌগ তৈরি করছে, যেটাকে আমরা কী হিসেবে দেখছি, এ বি হিসেবে দেখছি, তাই তো। ছিল কি এ এবং বি, এরা পরস্পরের সঙ্গে কী করছে, একটা শক্তিশালী আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হচ্ছে। কীভাবে যুক্ত হচ্ছে সেটা ডিপেন্ড করবে সেটা কীভাবে কী করছে, ঠিক আছে। অর্থাৎ কীভাবে ইলেকট্রন শেয়ার করছে বা ইলেকট্রন গ্রহণ করছে সেটার উপর। তো এই যে বন্ধনটা, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি যে এ এবং বি পরস্পরের সঙ্গে কী করছে, ইলেকট্রন আদান প্রদান করে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা শক্তিশালী আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে কী তৈরি করছে, একটা নতুন যৌগ তৈরি করছে। এই যে নতুন যৌগ তৈরি করা সেটাই হচ্ছে কি আমাদের মানে রাসায়নিক বন্ধন, ঠিক আছে। অর্থাৎ আমরা সেটাকে বলতে পারি যে রাসায়নিক শক্তি। আর রাসায়নিক শক্তি মানে হচ্ছে কি রাসায়নিক বন্ধন। এখানে দুটো অ্যাটম হতে পারে, দুটো এলিমেন্ট হতে পারে, ঠিক আছে, যুক্ত হতে পারে। তো এই যে যুক্ত হওয়ার পদ্ধতি সেটাকে আমরা কি বলছি, রাসায়নিক বন্ধন বলছি। তো এই রাসায়নিক বন্ধন বিভিন্ন রকমের হতে পারে, তাদের মধ্যে থেকে একটা হচ্ছে কি আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন, অর্থাৎ আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং। তো আয়নিক বলতে গেলে কি বোঝায়, দেখো আয়নিক বলতে গেলে এই কথাটাতে আমরা কি পাচ্ছি, যে আয়ন পাচ্ছি, তাই তো। আমরা আয়ন কী জানি, আয়ন হচ্ছে কি আমাদের দুই রকমের হয়, তাই তো। আয়ন কি কত রকমের হয়, আয়ন হচ্ছে কি আমাদের দুই রকমের। কী কী, একটা হচ্ছে কি ক্যাটায়ন, ঠিক আছে, ক্যাটায়ন, আর একটা হচ্ছে কি অ্যানায়ন। তো এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন এটা কিভাবে সৃষ্টি হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। যে ক্যাটায়ন কখন সৃষ্টি হবে, যদি কোনো একটা এলিমেন্ট থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটাতে কী সৃষ্টি হয়, সেটাতে ক্যাটায়ন সৃষ্টি হয়। আর যদি কোনো এলিমেন্ট ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটাতে কী সৃষ্টি হয়, অ্যানায়ন সৃষ্টি হয়। আর আমরা কি জানি যে ধাতু যেগুলো হয়, ধাতু কোনগুলো, ধাতু হচ্ছে কি যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে সহজেই, তাই তো। অর্থাৎ ধাতু আমরা তাকেই বলবো যারা কি করে, তারা ইলেকট্রন ত্যাগ করে, এটা আমরা পড়েছি। ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তখন সেটাকে বলা হয় কি ধাতু। অধাতুগুলো কি, অধাতু বা নন মেটাল যেগুলোকে বলা হয় সেগুলো কি, সেগুলো হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে যারা, তাই তো। অর্থাৎ ইলেকট্রন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, তাদেরকে আমরা বলি অধাতু। তাহলে এখানে দেখো যে ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে সেটা কি করছে, ক্যাটায়ন সৃষ্টি করছে। আর ক্যাটায়ন সৃষ্টি করা মানে কি, সেটা হচ্ছে কি একটা ধাতু, তাই তো। আর এখানে ইলেকট্রন গ্রহণ করছে মানে অ্যানায়ন, অ্যানায়ন মানে কি ইলেকট্রন গ্রহণ করা, তাই তো। আর এই যে অধাতুর একটা ধর্ম হচ্ছে কি ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে আমি বলতে পারি যে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন সৃষ্টি হবে এবং বন্ধন সৃষ্টি হওয়ার ফলে যে রাসায়নিক মানে যে ক্রিয়াটা ঘটছে, মানে ধাতু এবং অধাতুর মানে যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তারা পরস্পরের সঙ্গে এই যে ইলেকট্রন মানে আদান প্রদানের সাহায্যে কী করছে, যুক্ত হয়ে যে বন্ধনটা সৃষ্টি করছে সেটাকে আমরা কী বলবো, আয়নীয় বন্ধন বলবো। তাহলে আয়নীয় বন্ধন বোঝা গেল নিশ্চয়ই যে আয়নীয় বন্ধনটা কি। আয়নীয় বন্ধনটা নতুন কিছুই জিনিস নয়। আয়নীয় বন্ধনটা হচ্ছে কি ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রনের যে আদান প্রদান, ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি সেই বন্ধনটাকে আমরা কি বলছি, আয়নীয় বন্ধন বলছি, ঠিক আছে। অর্থাৎ এখানে আমার কী সৃষ্টি হচ্ছে, এখানে ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, এখানে অ্যানায়ন সৃষ্টি হচ্ছে। যদি আমি একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে পারবে যে আমরা সোডিয়াম একটা সাধারণ লবণ নিলাম, ঠিক আছে, অর্থাৎ খাবার লবণ, সেটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দেখো যে আমাদের সোডিয়ামটা যদি আমি দেখি তাহলে সোডিয়াম কি করে, সোডিয়াম হচ্ছে কি আমাদের 11 নম্বরে রয়েছে, আমরা পর্যায় সারণীতে পড়েছি সোডিয়াম হচ্ছে 11 নম্বর। তার ইলেকট্রন বিন্যাস করলে আমরা কী পাবো, 2 8 1 পাবো, তাই তো। অর্থাৎ 2 8 1 পাচ্ছি। তো এই কী করবে, একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়ে সে বাইরে কক্ষে অষ্টক পূর্ণ করার চেষ্টা করবে। আর অষ্টক পূর্ণ হওয়া মানে কি, সেটা মানে সুস্থির অবস্থায় আসা। ওই জন্য কী হবে, দেখবে যে যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো কি, এইগুলো হচ্ছে কি মানে নিষ্ক্রিয় গ্যাস, তাই তো, নোবেল গ্যাস। তো এই যে মানে নিয়ন, আর্গন,
তো এদের ক্ষেত্রে কি হয়, আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে নিয়নের ক্ষেত্রে আমরা কি পাবো, 2 8 পাবো, তাই তো। হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম, শুধুমাত্র হিলিয়াম ছাড়া বাকি যে এলিমেন্টগুলো রয়েছে তারা কি করে, অষ্টক পূর্ণ করার চেষ্টা করে। তো এখানে আমি কি পাচ্ছি, 2 8 পাবো। এখানে মানে আর্গনের ক্ষেত্রে যদি দেখি, আর্গনের কত নম্বরে থাকে, 18 নম্বর, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 18, তাহলে 2 8 8, ঠিক আছে, অর্থাৎ 2 8 8 পাচ্ছি। তো এই যে ইলেকট্রন বিন্যাস পাচ্ছি 2 8 8, তাহলে দেখো যে সবারই কিন্তু বাইরের কক্ষে, অর্থাৎ যে যদি আমি এটাকে ছবি এঁকে দেখি তাহলে কি পাবো, দেখো যে আমি মানে নিয়নটা নিলাম, ঠিক আছে, নিয়নের ক্ষেত্রে বাইরের যে কক্ষটা থাকবে সেই কক্ষতে কতগুলো ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন পূর্ণ থাকবে। যদি এরকম হয় তাহলে সেটা কিন্তু কোনো বিক্রিয়াই ঘটাবে না, অর্থাৎ আমরা যে সমস্ত বিক্রিয়াগুলো মানে যে সমস্ত মানে এই যে এখানে আমি দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড এরা পরস্পরের সঙ্গে মানে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কী করছে, বিক্রিয়া ঘটাচ্ছে, বিক্রিয়া ঘটার পরে কী করছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। এই যে এরা কি আছে, আগে স্টেবল আছে, ঠিক আছে, স্টেবল বা সুস্থির অবস্থায় থাকার জন্যই কি করছে, এরা কিন্তু কোনো রকম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কেন করবে না, তার কারণ হচ্ছে কি, তার সুস্থির অবস্থায় রয়েছে, সুস্থির অবস্থা থেকে সে কি চাইবে তার স্টেবিলিটি হারাতে, কেউ চাইবে না, তাই তো। অর্থাৎ যদি সে স্টেবল হয়ে থাকে তাহলে সে চাইবে না যে সে আনস্টেবল হোক, তাই তো। তো সেম একই রকমভাবে এই যে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস যেগুলো রয়েছে, ঠিক আছে, নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে কি হয়, নোবেল গ্যাসগুলো ওরা কি চাইবে না, ওরা নিষ্ক্রিয়, এরা কি করছে, নিষ্ক্রিয় গ্যাসগুলো সুস্থির অবস্থায় রয়েছে, অর্থাৎ বাইরে কক্ষে অষ্টকপূর্ণ রয়েছে, অর্থাৎ অষ্টকপূর্ণ থাকার কারণে এরা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। সেই জন্য এরা কোনো রকম মানে বন্ধন গঠন করে না, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলো পরস্পরের সঙ্গে বন্ধন সৃষ্টিতে বা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, অর্থাৎ তড়িৎজী বা সমযোজী যাই বলো না কেন সেই সমস্ত যৌগ গঠনে অংশগ্রহণ করে না। তো আয়নীয় বন্ধন জিনিসটা কি, আয়নীয় বন্ধন তাহলে বুঝতে হলে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, অর্থাৎ দুটি বিপরীত মানে যদি আমরা আধান হিসাবে দেখি তাহলে কি করছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটি বিপরীত আধান, তাই তো। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা কি করছে, পরস্পরকে ইলেকট্রন, একটা ইলেকট্রন দিচ্ছে আর একটা ইলেকট্রন নিচ্ছে, তাই তো। এই যে দেওয়া নেওয়ার ফলে কি তৈরি করছে, একটা প্লাস আর মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই যে আকর্ষণ বল সেইটাকে কি বলা হয়, স্থির তড়িদাহিত আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তো এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা তড়িৎ আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল এটাকে বলা হয়। স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে কী করছে, পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, আর এই বলটা হচ্ছে কি খুব শক্তিশালী বল, ঠিক আছে, এটা কি খুব শক্তিশালী বা স্ট্রং বল, খুব শক্তিশালী বল। তাহলে এই যে শক্তিশালী বল হওয়ার জন্য, ঠিক আছে, শক্তিশালী বল হওয়ার জন্য কি হচ্ছে, এই যে পজিটিভ এবং নেগেটিভ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে, আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন সৃষ্টি করছে, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রন কি করছে, মানে আদান প্রদান করছে, তাই তো। অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ক্লোরিনকে দিচ্ছে, কেন দিচ্ছে, তার কারণ হচ্ছে অষ্টক পূর্ণ করা, ঠিক আছে। সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি পেলাম, সোডিয়ামের ক্ষেত্রে আমরা পেলাম, এখানে আমি দেখলাম যে সোডিয়ামের ক্ষেত্রে কি পেলাম, সোডিয়ামের ক্ষেত্রে আমি পাচ্ছি যে বাইরে কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে সোডিয়ামের ক্ষেত্রে একটা, ক্লোরিনের ক্ষেত্রে আমি কি পাচ্ছি, ক্লোরিন হচ্ছে কত নম্বরে, 17 নম্বরে রয়েছে, তাহলে 2 8 7 পাবো। দেখো এই যদি একটা ইলেকট্রন পাই তাহলে সেটা কি হবে, অষ্টকপূর্ণ হবে, তাই তো, অষ্টকপূর্ণ হবে। তাহলে এই কি করবে, সোডিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে, 2 8 1 ছিল ইলেকট্রন বিন্যাস, তাহলে একটা ইলেকট্রন যদি ও ছেড়ে দেয় তাহলে তার বাইরে কক্ষে অষ্টকপূর্ণ হয়ে গেল। তাহলে এই যে অষ্টকপূর্ণ হওয়ার ফলে কি করছে, এই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই তো। আর ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, সেটা পজিটিভ সৃষ্টি হওয়া, অর্থাৎ সোডিয়াম, আমরা জানি সোডিয়ামটা কি, সোডিয়াম হচ্ছে কি একটা ধাতু, তাই তো। অর্থাৎ সোডিয়াম কি করছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়ন সৃষ্টি করছে, ঠিক আছে। আর ক্লোরিন কী করছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে সেটা কি তৈরি করছে, অ্যানায়ন তৈরি করছে, Cl মাইনাস। এই যে Na প্লাস এবং Cl মাইনাস এরা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে কোন বল দ্বারাই বা কোন শক্তি দ্বারাই, সেটাই হচ্ছে কি আমাদের স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে, আমাদের আয়নীয় বন্ধন তৈরি করছে, ঠিক আছে। তো আয়নীয় বন্ধন জিনিসটা কি, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ধন সেটাই হচ্ছে আয়নীয় বন্ধন। এবং এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে বন্ধন সৃষ্টি হয়, যে সমস্ত যৌগগুলো সৃষ্টি হয় তাদেরকে আমরা কি বলি,
মানে আয়নীয় যৌগ বলি, ঠিক আছে। অর্থাৎ সেটাকে আমরা কি বলি, আয়নীয় যৌগ বলি বা তড়িৎযোজী যৌগ বলি। তাহলে তড়িৎযোজী যৌগ বোঝা গেল। তাহলে তড়িৎযোজী বা তড়িৎযোজিতা আমরা কাকে বলবো বা তড়িৎযোজী যৌগ কাকে বলবো। তাহলে এখানে দেখো যে বন্ধন সৃষ্টি হচ্ছে কিভাবে, তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন দিচ্ছে নিচ্ছে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে বন্ধন সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে কি আমাদের আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন বললেই তুমি বুঝে যাবা যে সেটা কি থাকবে, একটা ধাতু থাকবে। আর ধাতু মানে কি, সেটা হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু মানে কি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি আয়নীয় বন্ধন, ঠিক আছে। এবং এই যে আয়নীয় বন্ধনের ফলে যে যৌগটা সৃষ্টি হয়, ঠিক আছে, যে কম্পাউন্ডটা সৃষ্টি হয় তাদেরকে কি বলা হয়, আয়নীয় কম্পাউন্ড বা আয়নীয় যৌগ। তড়িৎযোজী বন্ধন আর আয়নীয় বন্ধন একই জিনিস, ঠিক আছে, একই ঘটনা, নামগুলো শুধুমাত্র আলাদা। তো এই যে তড়িৎযোজী যৌগ বা আমরা আয়নীয় যৌগ কাদেরকে বলবো, বা যদি আমাকে এক্সাম্পল হিসেবে চাই তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি বলবো, একটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এরা কি করছে, পরস্পরের সঙ্গে আয়ন সৃষ্টি করছে। তারপরে হচ্ছে কি আমাদের MgCl2, MgCl2, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের আয়নীয় যৌগ বা আয়নীয় বন্ধন সৃষ্টি করে এরা পরস্পরের সঙ্গে কী করছে, একটা নতুন কম্পাউন্ড সৃষ্টি করছে। অর্থাৎ তড়িৎযোজ্যতা বা তড়িৎযোজী বন্ধনের সাহায্যে কী করছে, এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন যৌগ সৃষ্টি করছে। সোডিয়াম ফ্লোরাইড আমরা যদি বলি NaF, ঠিক আছে। তাহলে এই যে যে সমস্ত মৌলগুলো আমরা পাচ্ছি সেগুলো কি, সেগুলো হচ্ছে কি প্রত্যেকটা আমাদের মানে আয়নীয় বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে যৌগ গঠন করছে, অর্থাৎ আয়নীয় যৌগ আমরা বলতে পারি এগুলোকে। তারপরে আরেকটা আছে যেমন ক্যালসিয়াম অক্সাইড রয়েছে, অনেক রয়েছে, লিথিয়াম হাইড্রাইড রয়েছে। এরা পরস্পর মানে সবাই কি করে, সবাই হচ্ছে কি মানে আয়নীয় বন্ধন গঠনের সাহায্যে মানে আয়নীয় বন্ধন সৃষ্টি করে যৌগ গঠন করে, ঠিক আছে। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে যুক্ত হয়ে যে বন্ধন সৃষ্টি করে নতুন যৌগ সৃষ্টি করে, সেই জন্য আমরা কী বলি, এদেরকে আয়নীয় যৌগ বলি। তো এই যে সোডিয়াম ক্লোরাইডটা তাহলে কীভাবে সৃষ্টি হলো সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। যে সোডিয়ামে কী তৈরি হচ্ছে, সোডিয়ামে আমাদের ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, তাই তো, ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে। আর মানে ক্লোরিনে কী তৈরি হচ্ছে, ক্লোরিনে হচ্ছে অ্যানায়ন সৃষ্টি হচ্ছে, অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সঙ্গে কোন শক্তিশালী বল দ্বারাই আকর্ষণ হচ্ছে, বা বল বলতে গেলে আমরা কি বলছি, শক্তি বলতে গেলে আমরা বন্ধন বলছি। তাহলে কোন বন্ধন দ্বারা আকর্ষণ হচ্ছে, আমরা সেটাকে বলছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ESF, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বন্ধন সৃষ্টি করছে সেটিকে আমরা কি বলছি, আয়নীয় বন্ধন। এবং এই আয়নীয় বন্ধন গঠন হওয়ার পর যে যৌগটা সৃষ্টি হচ্ছে সেই যৌগটাকে আমরা কি বলছি, আয়নীয় যৌগ বলছি। তাহলে এটাই হচ্ছে। আবার যদি আমরা এখানে দেখে আমরা যে কোনো একটাকে নিই, যদি আমি ধরে নাও ক্যালসিয়াম নিই, তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কী পাবো, ক্যালসিয়াম অক্সাইড CO। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কত নম্বরে পাই ক্যালসিয়ামকে, ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 20। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 2 8, আর এখানে কত পাবো, 2 8 8 2 পাবো, তাই তো। তাহলে এখানে আমি কি পাচ্ছি, 20 পাচ্ছি। তার মানে কি, দেখো যে বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে, 2টো ইলেকট্রন রয়েছে। আবার অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি আমরা, অক্সিজেনের ক্ষেত্রে কী পাবো, অক্সিজেনের ক্ষেত্রে আমরা কী পাবো, 2 6 পাবো। অর্থাৎ 8 নম্বরে হচ্ছে কি অক্সিজেন আর 20 নম্বরে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এই যে 8 নম্বরে আমরা পাচ্ছি 2 6, তাহলে দেখো এর কতগুলো ইলেকট্রন কম আছে, সে চাইছে যে আরও 2টো ইলেকট্রন নিতে, তাই তো। 2টো ইলেকট্রন নেওয়া ওর সুবিধা হচ্ছে, 6টা ইলেকট্রন ত্যাগ করার চাইতে 2টো ইলেকট্রন সে গ্রহণ করা অনেক সুবিধা। সেই জন্য কী করবে, সে 2টো ইলেকট্রন নিচ্ছে। এবং কার কাছ থেকে নিচ্ছে, এই ক্যালসিয়ামের কাছ থেকে নিচ্ছে। আর ক্যালসিয়ামটা কি, ক্যালসিয়ামটা হচ্ছে আমাদের একটা ধাতু, আর অক্সিজেনটা কি একটা অধাতু, ঠিক আছে। তো ধাতু কাদেরকে বলবো, ধাতু হচ্ছে কি 1 2 3, এই যে যোজ্যতা যাদের দেখায় তারা কি করে, তারা হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করে। তো এরাই কি হয়, ধাতব ধর্ম প্রকাশ করে। এবং যাদের যোজ্যতা 4 5 6 7, ঠিক আছে, 7, এই সমস্ত যোজ্যতা যাদের হয় তাদের হচ্ছে কি অধাতু, অর্থাৎ তারা অধাতব ধর্ম প্রকাশ করে। কেন, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ এটা মানে অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে যখনই, তখন সে কী করবে, এখানে দেখো যে 5টা ইলেকট্রন যদি ও ছেড়ে দেয় বা 3টে ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে কি হবে, অষ্টপূর্ণ হবে। এবার 5টা ইলেকট্রন ছাড়া করতে ওর 3টে ইলেকট্রন গ্রহণ করা বেশি সুবিধাজনক, সেই জন্য সে কী করছে, 3টে ইলেকট্রন গ্রহণ করছে। সেই জন্য এটা কী হয়ে যাচ্ছে, অধাতু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি অধাতু। তো এখানে কি হচ্ছে, ক্যালসিয়ামের যে বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, ক্যালসিয়ামের যে বাইরের কক্ষে 2টো ইলেকট্রন রয়েছে, অক্সিজেনের বাইরের কক্ষে কি রয়েছে, অক্সিজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে যদি আমি দেখি তাহলে বাইরের কক্ষে হচ্ছে কি 2, আর এখানে কি রয়েছে আমাদের
এখানে আমরা যদি দেখি তাহলে এ কী করছে, এখানে আমার একটা জোড় সংখ্যা বাদ আছে, তাহলে এ ইলেকট্রন নিয়ে কি তৈরি করছে, অষ্টক পূর্ণ করছে। ঠিক আছে, অর্থাৎ বাইরের কক্ষে 6টা ইলেকট্রন রয়েছে, 6টা জোড়। ঠিক আছে, এ ক্যালসিয়ামের কাছ থেকে 2টো ইলেকট্রন নিল, নেওয়ার পরে কি তৈরি করছে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে। অর্থাৎ এটাকে যদি আমি লিখি তাহলে বন্ধন হিসেবে লিখলে ক্যালসিয়াম অক্সাইড পাবো। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের তড়িৎযোজী বন্ধনের সাহায্যে গঠন করছে। এবং এই যে বন্ধনটা অর্থাৎ এদের মাঝখানে অর্থাৎ ক্যাটায়ন, কার মধ্যে ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, ক্যালসিয়ামের মধ্যে ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, তাই তো। ক্যালসিয়াম প্লাস 2 প্লাস প্লাস 2E, আর অক্সিজেন কি তৈরি করছে, অক্সিজেন মানে 2 মাইনাস তৈরি করছে, তাই তো। অক্সিজেন কি তৈরি করছে, 2 মাইনাস তৈরি করছে, 2 মাইনাস। তো এইভাবেই কি হচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা শক্তিশালী আকর্ষণ বলের মাধ্যমে যে মানে ঘটনাটা ঘটছে বা যে বন্ধন সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলছি, আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তাহলে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন জিনিসটা আশা করি বুঝতে পেরেছো, যে যে বন্ধন সৃষ্টি হচ্ছে পরমাণু দুটির মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলা হয়। ঠিক আছে, এবং তার ফলে যে যৌগটা সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, তড়িৎযোজী যৌগ বলে। তাহলে বোঝা গেল। একই রকমভাবে যদি আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখি তাহলে MgCl2, এখানে দেখো হচ্ছে Mg, অর্থাৎ এর ক্ষেত্রে আমরা কত পাবো, 12তে হচ্ছে কি Mg। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমরা দেখি MgCl2, Mg হচ্ছে কি, Mg-এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 12, এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কত পাবো, 2 8 2। ঠিক আছে, আর ক্লোরিনে হচ্ছে কি 17, তাহলে 2 8 7। তো এখানে দেখো যে 2টো ইলেকট্রন এক্সট্রা রয়েছে, তাহলে আমরা আর যদি একটা ক্লোরিন নিই তাহলে কি হবে, একটা ইলেকট্রন এ গ্রহণ করলো, এখনও বাকি পড়ে আছে একটা, তাহলে আরেকটা ক্লোরিন নিতে হবে, তাই তো। তাহলে এখানে কি হলো, 2টো ক্লোরিন নেওয়া হলো। সেই জন্য কীভাবে তৈরি হচ্ছে, এখানে আমাদের যে অ্যানায়ন এবং ক্যাটায়ন সৃষ্টি হবে সেটা হচ্ছে কি Mg2 প্লাস প্লাস Cl2 মাইনাস। ঠিক আছে, বা এখানে আমি লিখতে পারি এভাবে যে 2Cl মাইনাস, একই জিনিস। ঠিক আছে, তো এইভাবে কি হচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের মধ্যে যুক্ত হয়ে, অর্থাৎ এই দুটি মানে পরমাণুর মধ্যে বা ক্যাটায়ন এবং অ্যানায়ন এভাবে কি হচ্ছে, পরমাণু দুটির মধ্যে যে বন্ধন সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলছি, আয়নীয় বন্ধন বলছি। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি হলো, আমাদের MgCl2 তৈরি হলো। তাহলে এখানে একটা নতুন অণু তৈরি হলো, তাই তো, অণু। তাহলে অণু গঠন করছে কিভাবে, তাদের মধ্যে এই যে আয়ন, বিপরীতধর্মী আয়ন দুটি কী করছে, পরস্পরের সঙ্গে স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে একটা অণু গঠন করছে। অর্থাৎ এই যে পরমাণু দুটির মধ্যে যে বন্ধন কাজ করছে সেই বন্ধনটাকে আমরা কি বলছি, আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। তো এই যে তড়িৎযোজী বন্ধনের কিছু কিছু ধর্ম রয়েছে, ধর্মগুলো কী কী, যদি আমরা ধর্মগুলো দেখি তাহলে ধর্ম হচ্ছে কি, প্রথম যে ধর্মটা পাই সেটা হচ্ছে কি, এদের মাঝখানে কোন ধরনের বল কাজ করে, অর্থাৎ কোনো কী বন্ধন, এই যে বন্ধন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই যেখানে এখানে যদি আমি দেখি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই যে অণু সৃষ্টি হলো, এই অণু সৃষ্টি হওয়ার পেছনে মানে কে দায়ী রয়েছে, অর্থাৎ কোন জিনিসটা দায়ী, সেটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো। অর্থাৎ তড়িৎ আকর্ষণ বল। তড়িৎ আকর্ষণ বল কোথায় কাজ করে, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কাজ করে, তাই তো। আর সেটা কী হচ্ছে, শক্তিশালী বল। তাহলে ধর্ম হিসাবে যদি আমি লিখি তাহলে কী লিখবো, যে 1 নম্বর হচ্ছে কি, এদের মাঝখানে কী মানে কোন মানে আকর্ষণ বল ক্রিয়া করে, এদের মাঝখানে স্থির বা তীব্র তাড়িত আকর্ষণ বল, তীব্র তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করে, তাই তো, ক্রিয়া করে। এটা হচ্ছে কি 1 নম্বর। 2 নম্বর ধর্ম কি, 2 নম্বর ধর্ম হচ্ছে কি, এদের যে গলনাঙ্ক, অর্থাৎ দেখো যে এদের মধ্যে কী হচ্ছে, তীব্র তাড়িতিক আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হচ্ছে, তাই তো। তীব্র তাড়িতিক আকর্ষণ বল এদের মাঝখানে ক্রিয়া করছে। তাহলে তীব্র তাড়িতিক আকর্ষণ বল যুক্ত হওয়ার কারণে যদি আমি সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে চাই বা গলাতে চাই তাহলে কী হবে, বেশি তাপমাত্রার প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে, এদের মধ্যে যে শক্তি মানে বলটা রয়েছে, যে আকর্ষণ বলটা রয়েছে সেটা হচ্ছে কি খুব শক্তিশালী। তাহলে একে আমি সহজেই ভাঙতে পারবো না, অর্থাৎ এটাকে যদি আমি হিট করি তাহলে হিট করে আমি কিন্তু খুব ইজিলি গলাতে পারবো না। তাহলে একে যে মানে এর যে মেল্টিং পয়েন্ট সেটা কত হবে, নিশ্চয়ই হাই হবে। তাহলে এই জন্য এর গলনাঙ্কটা কত হয়, গলনাঙ্ক হচ্ছে কি উচ্চ গলনাঙ্ক। ঠিক আছে, কেন উচ্চ গলনাঙ্ক, কারণ তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা হচ্ছে কি খুব শক্তিশালী আকর্ষণ বল, যেটাকে আমরা কি বলছি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলছি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্রিয়া করার জন্য এদের মাঝখানে মানে এদের যে গলনাঙ্কটা সেটা হচ্ছে কি বেশি, একদম হাই। ঠিক
ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে কি 220 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা হচ্ছে কি মানে গলনাঙ্ক। তাহলে এত ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হবে তবে আমি কি করতে পারি, সোডিয়াম ক্লোরাইডকে গলাতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এদের যে বন্ধন সেই বন্ধনটাকে আমরা ভাঙতে পারবো। এবার দেখো যে এদের মাঝখানে কি হচ্ছে, শক্তিশালী আকর্ষণ বল ক্রিয়া করছে। তার মানে কি এদের মাঝখানে যে শক্তিশালী আকর্ষণ বল, তার মানে কি সোডিয়াম এবং ক্লোরাইড এরা পরস্পরের সঙ্গে কি করছে, আয়নীয় বন্ধনের সাহায্যে যুক্ত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে যুক্ত হচ্ছে। এবার বলো যে এদের মাঝখানে যে শক্তিশালী বল যদি ক্রিয়া করে তাহলে এরা কি সহজেই মানে নড়াচড়া করতে পারবে? নড়াচড়া করতে পারবে না। তাহলে সহজেই নড়াচড়া করতে পারে না, সেই জন্য কী হয়, এরা কঠিন প্রকৃতির হয়, ঠিক আছে, কঠিন প্রকৃতির হয়। কেন কঠিন প্রকৃতির হয় বুঝতে পারলে, যে এইটা সবার পেছনে কে দাঁড়িয়ে রয়েছে, এই আকর্ষণ বলটা। আকর্ষণ বল বেশি হওয়ার জন্য গলনাঙ্ক বেশি হলো। আকর্ষণ বল বেশি হওয়ার জন্য এদের মাঝখানে মানে যে আকর্ষণ বলটা রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের প্রেজেন্টে সোডিয়াম এবং ক্লোরাইড পরস্পরের মধ্যে দৃঢ়ভাবে লেগে রয়েছে, অর্থাৎ এরা ফ্রিলি মুভমেন্ট করতে পারছে না। এই জন্যই এরা কী হচ্ছে, কঠিন। আর কঠিনের মানে কঠিনের কী ধর্ম, তারা যে কণাগুলো রয়েছে তারা শক্তিশালী আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে থাকে এবং মানে ফ্রিলি মুভমেন্ট করতে পারে না অ্যাকচুয়ালি। তাহলে এটা হচ্ছে কি কঠিন প্রকৃতির। আর কি হবে, আর হচ্ছে কি এরা যে মানে 4 নম্বর যদি আমি দেখি তাহলে 4 নম্বরটা হচ্ছে যে তড়িৎ পরিবাহিতা, ঠিক আছে। অর্থাৎ এরা দেখো যে যদি কঠিন অবস্থায় থাকে তাহলে কি হবে, সেটা তড়িৎ পরিবহন করতে পারবে না। কেন তড়িৎ পরিবহন করতে পারবে না, কারণ সেটা হচ্ছে কি কঠিন, ঠিক আছে। সলিড বলতে গেলে যদি আমি সোডিয়াম ক্লোরাইড নিই, সলিড সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড নিলে পরে এর মধ্যেও কিন্তু আয়ন আছে। কী কী আয়ন আছে, Na+ আর Cl-। আয়ন থাকলে পরে কী হয়, সেটা ইলেকট্রন পরিবহন করতে পারে, কিন্তু এখানে যে আয়নটা থাকবে সেটা যেন ফ্রিলি মুভমেন্ট করতে পারে, অর্থাৎ ফ্রি অবস্থায় থাকে। কিন্তু যদি আমি কঠিন নিই, ঠিক আছে, এটা কঠিনের মধ্যে যে আয়নগুলো থাকে সেই আয়নগুলো কিন্তু ফ্রিলি মুভমেন্ট করতে পারে না। বলো এখানে যদি আমি কঠিন NaCl নিই তাহলে সেটা কি হচ্ছে, সেটা তো দৃঢ়ভাবে লেগে রয়েছে। তাহলে এর যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলো দৃঢ়ভাবে লেগে থাকার জন্য এরা ফ্রিলি মুভমেন্ট করতে পারবে না, অর্থাৎ মুক্তভাবে বিচরণ করতে পারবে না। মুক্তভাবে বিচরণ না করতে পারলে সেটা কি হবে, তড়িতের সুপরিবাহী হবে না, অর্থাৎ তড়িৎ পরিবহনে অক্ষম হয়ে যাবে। কিন্তু এটা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় এরা কি করে, তড়িৎ পরিবহন করে। জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, তার কারণ হচ্ছে কি জলের একটা ধর্ম কি, জলের ধর্ম হচ্ছে কি, যদি আমি সোডিয়াম ক্লোরাইডকে জলে ডুবিয়ে দিই, ঠিক আছে, জলের মধ্যে যদি আমি সোডিয়াম ক্লোরাইডকে দিই তাহলে এদের মাঝখানে যে শক্তিশালী বলটা ক্রিয়া করছে সেই শক্তিশালী বলটার প্রভাবটা কমে যায়, ঠিক আছে, প্রভাব কম হয়ে যায়। এটা হচ্ছে কি প্রভাবটাকে কমিয়ে দেয়, কে কমিয়ে দেয়, জল। তাহলে এই যে জলে বা গলিত অবস্থায় বা মেল্টিং, আমি যদি এটাকে মেল্টিং করি, মেল্টিং করলে পরে কী হবে, যে আয়নগুলো রয়েছে সেই আয়নগুলো আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে পরে কী হবে, এদের মাঝখানে ফ্রিলি মুভমেন্ট হবে, তাই তো, অর্থাৎ Na+ এবং Cl- এর মুভমেন্টটা বেশি হবে। তাহলে মুভমেন্ট বেশি হলে পরে কী হবে, এরা তড়িৎ পরিবহনে সক্ষম হবে। আয়নের বিচরণ মানে কি, তড়িৎ পরিবহনে সক্ষম। তাহলে এর কারণেই কী হচ্ছে, জলে বা গলিত অবস্থায় কী করে, এরা তড়িৎ পরিবহনে সক্ষম। কিন্তু যদি কঠিন অবস্থায় থাকে, কঠিন অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। কেন পারে না, কারণ কঠিন অবস্থায় যে আয়নগুলো থাকে তারা মুক্তভাবে বিচরণ করতে পারে না। আর মুক্তভাবে বিচরণ করতে না পারায় আয়নগুলো যদি মুক্তভাবে বিচরণ না করতে পারে তাহলে সেটা তড়িতের পরিবহন করতে পারে না, অর্থাৎ তড়িৎ পরিবহন করে না। কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নগুলো কী হয়, মুক্তভাবে থাকে। আয়নগুলো মুক্তভাবে থাকার কারণে কী হচ্ছে, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম হচ্ছে, ঠিক আছে, আয়নীয় যৌগগুলি তড়িৎ পরিবহনে সক্ষম হচ্ছে। আর এদের দ্রাব্যতা কি, সলিবিলিটি, এরা হচ্ছে কি জলে খুব দ্রাব্য, ঠিক আছে। অর্থাৎ যে আয়নীয় যৌগগুলো রয়েছে, অর্থাৎ যে আয়নিক কম্পাউন্ডগুলো রয়েছে তারা কি হচ্ছে, জলে খুব দ্রাব্য, কিন্তু বেনজিন বা কেরোসিন যদি আমি নিই তাহলে সেগুলোতে কী হবে, অদ্রাব্য হবে, ঠিক আছে। অর্থাৎ যে জলে যে দ্রাব্য সেই যে ধর্মটা সেটা হচ্ছে কি ডাইইলেকট্রিক প্রপার্টিস। জলের সেই ডাইইলেকট্রিক প্রপার্টিস থাকার জন্য সেটা কি হচ্ছে, অর্থাৎ এই যে আমরা আয়নীয় যৌগগুলো পাচ্ছি সেই আয়নীয় যৌগগুলি জলে দ্রবীভূত হতে পারছে, কিন্তু এই ডাইইলেকট্রিক প্রপার্টিসগুলো বেনজিন বা কেরোসিনের ক্ষেত্রে দেখা যায় না, সেই জন্য কী হয়, এরাও অদ্রাব্য, ঠিক আছে, অর্থাৎ অদ্রবীয় দ্রাবকে অদ্রাব্য, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের আয়নীয় বন্ধন। তাহলে আয়নীয় বন্ধন থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে কি এই ধর্ম থেকে বেশি আসবে এবং তোমাকে দেখাতে বলবে যে এটা কোন ধরনের আয়নীয় বন্ধন দেখাবে,
ঠিক আছে, অর্থাৎ এই অনেকগুলো যৌগ দিয়ে দিল, তাদের মধ্যে থেকে বলবে যে কোনটা আয়নীয় যৌগ। তখন তোমাকে কী করতে হবে, সেখান থেকে আমাকে ধাতু এবং অধাতু আলাদা করতে হবে। এবং ধাতু এবং অধাতু অর্থাৎ আয়নীয় যৌগ মানে কি, তুমি মনে রাখবে যে সেটা হচ্ছে কি বিপরীত আধান মানে বিপরীতধর্মী আয়ন পরস্পরের সঙ্গে যুক্ত হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাহায্যে, অর্থাৎ তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে, স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে অণু গঠন করবে। এবং এই যে পরমাণুগুলি মানে এইভাবে দুটি পরমাণু কী করছে, বন্ধন সৃষ্টি করছে, এই বন্ধনটাকে আমরা কী বলছি, আয়নীয় বন্ধন বলছি। এবং কীভাবে গঠন হচ্ছে সেটা আমরা বলে দিলাম, যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হচ্ছে। এখানে তুমি দেখতে পারো যে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি জারণ, আর ইলেকট্রন গ্রহণ করা মানে কি বিজারণ। তাহলে এখানে তোমাকে যদি প্রশ্ন করে যে কে জারণ, কোনটা জারণ এবং কোনটা বিজারণ ধর্ম প্রকাশ করে, তখন এখানে কি বলবে, এই সোডিয়ামটা কী হচ্ছে জারণ, অক্সিডেশন ঘটাচ্ছে, এবং এর ক্ষেত্রে ক্লোরিনটা কী হচ্ছে যে বিজারণ ঘটাচ্ছে। অর্থাৎ ক্লোরিনটা কি বিজারণ, অর্থাৎ ইলেকট্রন কী করছে, গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করা বলতে গেলে সেটা বিজারণ, অর্থাৎ এদের মধ্যে কী হচ্ছে জারণ বিজারণ একসঙ্গে ঘটছে, সেই জন্য এই যে বিক্রিয়াটা সেটাকে বলা হয় রেডক্স রিয়াকশান। ঠিক আছে, রেডক্স রিয়াকশান বলা হয়। তো এটাই হচ্ছে কি আমাদের আয়নীয় যৌগ। আর এখান থেকে যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে কঠিন, অর্থাৎ তোমাকে প্রশ্ন করবে যে কঠিন আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহনে অক্ষম, কিন্তু জলে বা গলিত দ্রবীভূত অবস্থায় মানে যে সমস্ত আয়নীয় যৌগগুলো রয়েছে সেগুলো তড়িৎ পরিবহন করে, কিন্তু কেন করে। ঠিক আছে, অর্থাৎ কঠিন অবস্থায় করতে পারে না, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে কেন, এখান থেকে প্রশ্ন। এবং তোমাকে বলবে যে গলনাঙ্ক কেমন হয়, তারপরে এদের মাঝখানে কোন ধরনের আকর্ষণ বল ক্রিয়া করে, এদের হার্ডনেস কী হয় বা কঠিনত্ব কী হয়, দ্রব্যতা কেমন, জলে দ্রবীভূত হয় না হয় না। তাহলে এগুলোই হচ্ছে কি তোমাকে জিজ্ঞেস করবে প্রশ্ন। তো আশা করি পারবে। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।